নমস্কার আমার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার দর্শক এবং শ্রোতাবৃন্দ। আমি আজকে আপনাদের সামনে কয়েকদিন পরে এলাম। একটু কাজের মধ্যে আটকে গিয়েছিলাম, এই জন্য আপনাদের সামনে আমি আসতে পারিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের জন্য আমি আমার দয়ালের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকুন, খুব ভালো থাকুন, পরিবারের সকলকে নিয়ে আপনারা আনন্দে থাকুন, এই আমার প্রার্থনা তাঁর চরণে। আমি আজকে একটু আপনাদের সঙ্গে আলোচনা করব আমার দেশ ভারতকে নিয়ে। আপনারা সবাই জানেন যে সম্প্রতি 4 ও 5ই ডিসেম্বর পুতিনের, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দুদিনের ভারত সফর হয়ে গেল। পুতিনের ভারত সফর নিয়ে বিশ্বজুড়ে হয়েছে চর্চা। বিশ্বে সংবাদের শিরোনামে ভারত। আবার এর মধ্যে ভারত বর্তমানে বিশ্বে মেজর পাওয়ার হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি নির্ভর করে গ্রেড প্রাপ্তির ওপর। এই স্বীকৃতি বা গ্রেড কে দিয়েছে? এই স্বীকৃতি বা গ্রেড দিয়েছে অস্ট্রেলিয়ার থিঙ্ক ট্যাঙ্ক, অস্ট্রেলিয়া ভিত্তিক যে থিঙ্ক ট্যাঙ্ক, সেই অস্ট্রেলিয়ার লোই ইনস্টিটিউট। গত 28শে নভেম্বর শুক্রবার অস্ট্রেলিয়া ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক লোই ইনস্টিটিউট অস্ট্রেলিয়ার ইনস্টিটিউটের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতকে মেজর পাওয়ার ঘোষণা করেছে। ফলে ভারত এখন বিশ্বে পাওয়ারের দিক থেকে তৃতীয় স্থানে। এই তালিকায় এশিয়ার মধ্যে শীর্ষে আছে চীন। বিশ্বের সবথেকে শক্তিশালী দেশকে বলা হয় সুপার পাওয়ার। সুপার পাওয়ার কোন দেশ? আপনারা সবাই জানেন। সুপার পাওয়ার বলা হয় আমেরিকাকে। আর আমেরিকার পর সুপার পাওয়ার হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চীন। কোনো দেশের সামরিক ক্ষমতা, প্রতিরক্ষা নেটওয়ার্ক, অর্থনৈতিক শক্তি, কূটনৈতিক প্রভাব, সংস্কৃতি ও ভবিষ্যৎ সম্পদ, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং নির্ভর করে। এই সমস্ত দিক দিয়ে ভারত নিজেদের শক্তি বাড়িয়েছে এবং এশিয়াতে নিজেদের সামরিক শক্তি অভূতপূর্ব, অসম্ভব দ্রুতগতিতে প্রভূত পরিমাণে বাড়িয়েছে। অস্ট্রেলিয়ার লোই ইনস্টিটিউটের বিচারে নাকি সেই দেশের ভবিষ্যৎ নির্ভর করে। তারা যে ফলাফল তুলে ধরে সেই ফলাফলের উপরে সেই দেশের ভবিষ্যৎ নির্ভর করে। কারণ এই র্যাঙ্কিংয়ের ওপর নির্ভর করে বিভিন্ন দেশের ইনভেস্টর, বিজনেসম্যানদের ইন্টারেস্ট। এশিয়ায় সামরিক শক্তির দিক দিয়ে কোনো দেশ যখন এগিয়ে থাকে প্রতি বছর, কখনো আগে কখনো পিছিয়ে যায়। এই যে প্রতি বছর যে তালিকা প্রকাশ হয়, তার তালিকা প্রকাশ করে এশিয়া পাওয়ার ইন্ডেক্স। কোনো দেশের সামরিক ক্ষমতা, প্রতিরক্ষা নেটওয়ার্ক, অর্থনৈতিক শক্তি, কূটনৈতিক প্রভাব, সংস্কৃতি ও ভবিষ্যৎ সম্পদের উপর ভিত্তি করে নম্বর দেওয়া হয়। 2025 সালে এই নিরিখে অস্ট্রেলিয়ার লোই ইনস্টিটিউটের তরফে তারা যে সমীক্ষা করেছিল, সেই সমীক্ষায় ভারতের স্কোর হয়েছে 40.00। অস্ট্রেলিয়ার লোই ইনস্টিটিউটের প্রকাশিত এশিয়া পাওয়ার ইন্ডেক্সের তালিকায় শীর্ষে আছে চীন। আর পাওয়ারে বিশ্বে শীর্ষে আছে আমেরিকা। সেটা আমি আগেও বলেছি, আপনারাও জানেন। আর বিশ্বে আমেরিকার পরেই আছে চীন। তারপরেই এই স্কোরের ভিত্তিতেই এশিয়ায় দ্বিতীয় ও
ও বিশ্বে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। আসুন একবার দেখে নিই বিশ্বে ক্ষমতায় কোন দেশ কত স্কোর করে কত নম্বরে আছে। এই স্কোর আমি আপনাদের বলেছি অস্ট্রেলিয়া লো ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়েছে। সেখানে তারা বলছে যে আমেরিকা 80.5 তাদের স্কোর, চীন 73.7। এই আমেরিকা সুপার পাওয়ার, তারপরেই দ্বিতীয় স্থানে সুপার পাওয়ারের জায়গায় আছে চীন। ভারত 40.00 মেজর পাওয়ার, জাপান 38.8 মিডল পাওয়ার, রাশিয়া 32.1 মিডল পাওয়ার, অস্ট্রেলিয়া 31.8 মিডল পাওয়ার, দক্ষিণ কোরিয়া 31.5 মিডল পাওয়ার, সিঙ্গাপুর 26.5 মিডল পাওয়ার, ইন্দোনেশিয়া 22.5 মিডল পাওয়ার, মালয়েশিয়া 20.6 মিডল পাওয়ার। এর আগে সুপার পাওয়ারের পরে আগে যেটা বলা হতো সুপার পাওয়ার, তারপরে বলা হতো মাইনর পাওয়ার বা যেটা আমি বললাম মিডল পাওয়ার। 2023 পর্যন্ত ভারত মাইনর পাওয়ার ছিল, অর্থাৎ মিডল পাওয়ার ছিল। সুপার পাওয়ারের পরে মাইনর পাওয়ার বা মিডল পাওয়ার, আর তার নিচে আছে আরও গ্রেড। এশিয়ার জিওপলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক লো ইনস্টিটিউট শক্তির বিচারে দ্রুত প্রভূত উন্নতির ভিত্তিতে সুপার আর মাইনর বা মিডল পাওয়ার এই প্রথম এই দুই পাওয়ারের মাঝামাঝি শক্তির বিচারে এই দুই পাওয়ারের মাঝামাঝি লো ইনস্টিটিউট মেজর পাওয়ার ঘোষণা করেছে এবং ভারতের সামরিক ক্ষমতা, প্রতিরক্ষা নেটওয়ার্ক, অর্থনৈতিক শক্তি, কূটনৈতিক প্রভাব, সংস্কৃতি ও ভবিষ্যৎ সম্পদ ইত্যাদি সমস্ত দিকের বর্তমান অবস্থা বিবেচনা করে ভারতকে সেই মেজর পাওয়ার হিসেবে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ সুপার পাওয়ারের পরে ছিল মাইনর বা মিডল পাওয়ার। এবার নতুন এক পাওয়ারের সূচনা হলো, যেটাকে মেজর পাওয়ার বলা হচ্ছে। আর সেই মেজর পাওয়ারের দাবিদার বা অধিকার লাভ করেছে ভারত। তার কারণ হচ্ছে ভারত নাকি সামরিক শক্তির বিভিন্ন ক্ষেত্রে প্রমাণ দিয়েছে। এখন আমি যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে লো ইনস্টিটিউট তারা যা বিচার করার করেছে, বা অন্যান্য কোনো ইনস্টিটিউট যদি বিচার করে ভারতকে সুপার পাওয়ার, মাইনর পাওয়ার কিংবা মিডল পাওয়ার যে কোনো পাওয়ারে তারা স্বীকৃতি দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সামরিক শক্তি প্রয়োগে ভারত কোথায় কোথায় তার শক্তির পরিচয় দিয়েছে, কোথায় কোথায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে জয়লাভ করেছে, তার প্রমাণ দিতে হবে। কেন, কাকে প্রমাণ দেবে, কেন দেবে? বলা হচ্ছে যে ভারত নাকি সামরিক শক্তির বিভিন্ন ক্ষেত্রে প্রমাণ দিয়েছে। তাই আমি এই প্রশ্নটা আপনাদের সামনে তুলে ধরলাম যে কাকে প্রমাণ দেবে, কেন প্রমাণ দেবে? যা করার করে দেখিয়ে দিয়েছে যোগ্য ও দক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ভারত। আমার দেশের নিরাপত্তা, আমার দেশের শান্তি বিঘ্নিত হলে, জীবনহানি, সম্পদ ক্ষয় হলে যার বা যাদের দ্বারা তা হবে তার বিরুদ্ধে যা কঠিন ব্যবস্থা নিতে হবে। নীরবে কোনো কথার স্রোতে ভেসে বা কথার ফুলঝুরি ছিটিয়ে নয়। আর যা নেবার নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
নেতৃত্বে ভারত এবং আগামীতেও নেবে। কে কোন ইনস্টিটিউট কত স্কোর দেবে সেটা তাদের ব্যাপার, আর তার ফলে প্রমাণ হবে ভারত শক্তিধর রাষ্ট্র কি রাষ্ট্র না, তাই কি? তাতে কি আমার দেশের সার্বিক উন্নতির প্রমাণ হয়? শক্তির বিচার করা যায়? শক্তির বিচার কারো স্বীকৃতির ওপর নির্ভর করে, নাকি সঠিক সময়ে সঠিক শক্তির প্রয়োগ প্রমাণ করে একটা দেশ কতটা শক্তিশালী আর কতটা দুর্বল? জাতীয় সুরক্ষাকে প্রাধান্য ও অগ্রাধিকারের ভিত্তিতে হিসেব নিকেশ করে নিতে হবে। ক্ষমাহীন দৃঢ় মানসিকতায় কড়ায় গণ্ডায় সুদসহ অপরাধ ও অপরাধীর বিরুদ্ধে তা দেশের অভ্যন্তরের শত্রু হোক, সেই শত্রুর বিরুদ্ধে হোক, আর দেশের বাইরে শত্রুর বিরুদ্ধেই হোক, যেখানেই হোক, ঘরে বাইরে, যেটা করার অপরাধ ও অপরাধীর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া সেটা তাকে নিতে হবে দেশকে। তার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে কেন? বিজয়ের সফলতার এত ঢাকঢোল পেটাতে হবে কেন? প্রকৃত শক্তিমান কোনো মানুষ বা কোনো দেশ তা করে। একে কি ম্যাচিওর্ড মানসিকতা বলে? লোই ইনস্টিটিউট বা ভারতে অনেক রকম হইচই ইনস্টিটিউট দেখা যায়, তা কোনো লোই ইনস্টিটিউট বা হইচই কোনো ইনস্টিটিউট ঢাকঢোল দামামা পিটিয়ে কাকে সুপার পাওয়ার বলল, বা কাকে মিডল পাওয়ার বা মাইনর পাওয়ার বলল, আর কাকেই বা মেজর পাওয়ারের তকমা লাগিয়ে দিল, বা কাকেই বা দুর্বল দেশ বলে ঘোষণা করে দিল, বা কোনো ব্যবস্থাই নিতে পারেনি? দুর্বল নেতৃত্বে ভারত এরকম নানা রকম তকমা লাগিয়ে দিল, তাতে কি প্রমাণ হয় সেই দেশ সত্যি সত্যি শক্তিশালী কিনা বা দুর্বল কিনা? তাতে প্রমাণ হয় না সেই দেশ সত্যি সত্যি দুর্বল কিনা বা শক্তিশালী কিনা। কোনো দেশ ভারতের বিরুদ্ধে কি মিথ্যে প্রচার করলো, অভিযোগ করলো, বা ভারতের অভ্যন্তরে কারা দেশকে দুর্বল করবার জন্য নানা রকম প্রচার করলো, বিরুদ্ধ প্রচার করলো বা পক্ষে প্রচার করলো, সেদিকে তাকাবার সময় প্রকৃত শক্তিধর রাষ্ট্রের নেই ও প্রয়োজন মনে করে না বা করা উচিত নয়। এই একবিংশ শতাব্দীতে এসে স্বাধীনতার ৭৮ বছর পরেও এত বিদেশি শত্রু দেশের দ্বারা দেশ এতবার আক্রান্ত হওয়ার পর, মুঘলদের দ্বারা ৩৩০ বছর এবং ব্রিটিশদের দ্বারা ২০০ বছর শাসনের পরেও ভারতকে সুরক্ষা নিয়ে শক্তির বিচারে কারো সার্টিফিকেটের ওপর নির্ভর করতে হবে, কারো প্রশংসার ওপর নির্ভর করতে হবে, বা কে কাকে প্রশংসা করলো না বা সার্টিফিকেট দিল না তার উপর নির্ভর করতে হবে কেন? এতে দেশের পাওয়ার কি বেড়ে যায় না কমে যায়? নাকি কোনো ইনস্টিটিউট কম স্কোর দিলে বা বেশি দিলে শক্তি কমে যায় বা শক্তি বেড়ে যায়? ভারতের সামরিক ক্ষমতা, প্রতিরক্ষা নেটওয়ার্ক, অর্থনৈতিক শক্তি, কূটনৈতিক প্রভাব, সংস্কৃতি ও ভবিষ্যৎ সম্পদ ইত্যাদি সমস্ত দিকের শক্তি বেশি না কম, তার বিচার বা স্বীকৃতি ওই পিছনের দরজা দিয়ে পছন্দের মনোনীত লোককে তার কাজের জন্য কোনো জাতীয় বা আন্তর্জাতিক পুরস্কার পাইয়ে দিয়ে তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়ার মতো সস্তা বালখিল্য বিষয় কি ভারতের ক্ষেত্রেও, একটা দেশের ক্ষেত্রেও প্রযোজ্য? না, তা নয়। এটা সম্পূর্ণ আত্মনির্ভরতার বিষয়। এটা দেশ পরিচালনার শীর্ষে থাকা নেতা ও নেতৃবৃন্দের সততা, নিষ্ঠা, যোগ্যতা, দক্ষতা, দূরদৃষ্টি, অভিজ্ঞতা, উপলব্ধি ও জ্ঞানের উপর নির্ভর করে। তাই রাজ্য বা দেশ পরিচালনায় সৎ, যোগ্য, দক্ষ ও শুভানুদ্দায়ী নেতার প্রয়োজন। যে নেতা কারো প্রশংসা, কোনো সার্টিফিকেট বা কোনো পুরস্কার বা কোনো স্বীকৃতির ধার ধারে না, তা সে প্রশংসা, সে স্বীকৃতি, সে সার্টিফিকেট বা সে পুরস্কার
যতই মজবুত হোক না কেন, আর যতই ফাঁপা হোক না কেন, যতই দেশের পক্ষে বা বিপক্ষে হোক না কেন, তাতে কিছু আসে যায় না। সেদিকে দেশের বলিষ্ঠ নেতৃত্ব নজর দেয় না। তার একটাই লক্ষ্য থাকে, দেশ ও দেশের মানুষের সার্বিক উন্নতি। আর জনগণকেও সেইভাবে মোল্ড করতে হয়, জনগণের মানসিকতা সেইভাবে গড়ে তুলতে হয়, ডেভেলপ করতে হয়। তখন দেশের জনগণ ইন্টিগ্রেটেড, সংহত হয়। জনগণের মানসিকতা, জনগণের চিন্তা, জনগণের ভাবনা, জীবনযাপন, জনগণের কথাবার্তা, তাদের ব্যবহার, জনগণের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি ইত্যাদি সামগ্রিক পরিচয় একটা দেশের পরিচয়। ফলে সেই দেশের প্রভাবে বিশ্ব ইন্টিগ্রেটেড হয়, সংহত হয়। ইন্টিগ্রেটেড হয়ে, সংহত হয়ে একটা পরিবার হয়ে ওঠে। ভারত যে দর্শন বয়ে চলেছে আজ, বসুধৈব কুটুম্বকম, সমগ্র পৃথিবী একটি পরিবার, এটা ভারতের দর্শন। ভারত এই দর্শনের উপর দাঁড়িয়ে আছে। ভারত এই দর্শন মনে প্রাণে বিশ্বাস করে এবং তা পালন করে চলেছে। আর এই যে দেশ নেতৃত্বের কথা বললাম, এর জন্যে চাই দেশ নেতৃত্বের পিছনে একজন ইষ্ট বা একজন আদর্শ, একজন সর্বশ্রেষ্ঠ ইষ্টের প্রয়োজন হয় বা আদর্শের প্রয়োজন হয়, যিনি নিখুঁতভাবে দেশ নেতৃত্বকে পরিচালনা করবেন। দ্য গ্রেটেস্ট ফেনোমেনন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড, দ্রষ্টা পুরুষ, পুরুষোত্তম পরমপিতা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেশ সেবা সম্পর্কে বললেন, মারাঠা জাতি গড়ে উঠেছিল শিবাজির যোগ্য দক্ষ নেতৃত্বে, আর তার পিছনে ছিল গুরু রামদাস। চন্দ্রগুপ্ত বিশাল মৌর্য সাম্রাজ্য গড়ে তুলেছিল তার বীরত্ব দিয়ে, তার পিছনে ছিল গুরু চাণক্য। মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধে প্রবল পরাক্রমী কৌরব পক্ষকে ধ্বংস করে দিয়েছিল অর্জুন, পিছনে ছিল শ্রীকৃষ্ণ। কিন্তু সৎ, যোগ্য ও দক্ষ প্রবল পরাক্রমী দেশপ্রেমিক রানা প্রতাপ ব্যর্থ হয়েছিলেন, কারণ তার পিছনে কোনো দ্রষ্টা পুরুষ, কোনো জীবন্ত আদর্শ ইষ্ট ছিল না, যিনি সবটা দেখতে পান। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরও বললেন, ভালো মন্দ যাই করি না কেন, প্রিন্সিপাল আদর্শ না থাকলে কিছু ইন্টিগ্রেটেড হয় না, সংহত হয় না। সিআর দাস যখন লিডার হয়ে গেলেন, তিনি যখন নেতা হয়ে গেলেন, একজন বিশিষ্ট নেতার তখন মনে মনে ক্ষোভ হয়েছিল। তিনি আমার কাছে এসে বলেছিলেন, দেশ আমাকে চাইল না, দেশের জন্য আমি এত করলাম। আমি বললাম, তা তো হবেই, আপনি তো কাউকে ফুলফিল করার জন্য, পূরণ করার জন্য এসব করেননি। প্রথমে উনি কথাটা বুঝতে পারেননি, পরে মৃত্যুর আগে বুঝেছিলেন। আমরা যদি কারো উপকার করতে যাই এবং কোনো প্রত্যাশা রাখি, তখনই সে রিজিড হয়ে ওঠে, কঠোর হয়ে ওঠে। ভাবে, ও তুমি 3 পয়সা দিচ্ছ 5 পয়সা পাবার লোভে, সেসব চালাকি খাটছে না। আত্মস্বার্থ, আত্মপ্রতিষ্ঠার জন্য কাজ করলে অমন না হয়ে পারে না, কিন্তু ইষ্টস্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠার জন্য করলে অন্যে তোমার ইষ্টের প্রতি, সেই সঙ্গে সঙ্গে তোমার প্রতি অনুরক্ত হয়ে ওঠে। মানুষকে বৃত্তিমাফিক সেবা করার ফলে উভয়েরই সর্বনাশ হয়, কিন্তু শ্রেয় কাউকে ফুলফিল করার জন্য, পরিপূরণ করার জন্য যদি কাউকে সেবা করা যায়, সকলেই মঙ্গলের
অধিকারী হয়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে তিনি চোখ খুলে দিলেন। তিনি আমাদের যা বললেন, আজ আমাদের ভাবার সময় এসেছে, দেশনেতৃত্বকে তা ভাবতে হবে। আবার আমি বলছি, তিনি বললেন মানুষকে বৃত্তিমাফিক সেবা করার ফলে উভয়েরই সর্বনাশ হয়, কিন্তু শ্রেয় কাউকে ফুলফিল করার জন্য, পরিপূরণ করার জন্য যদি কাউকে সেবা করা যায়, সকলেই মঙ্গলের অধিকারী হয়। আমি আশা করব আমার দেশ ভারত যোগ্য নেতৃত্বে আরও এগিয়ে যাবে এবং আগামী দিনে ভারতের নেতৃত্ব একজন সর্বশ্রেষ্ঠ আদর্শকে মাথায় নিয়ে গোটা বিশ্বে সে ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই যে কথা, এটা প্রতিষ্ঠা করবেন এবং ভারতের নেতৃত্বে গোটা বিশ্ব ইন্টিগ্রেটেড হয়ে উঠবে, সংহত হয়ে উঠবে, একটা পরিবার হয়ে উঠবে গোটা পৃথিবী। নমস্কার, আজকের মতো এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আবার পরবর্তী ভিডিওতে আসব। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনাদের মতামত ভিডিওটা পুরোটা শুনবেন, মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন এই বার্তা, এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে ধন্য করবেন, আমাকে অনুপ্রাণিত করবেন আগামী দিনে, যাতে আমি আরও আপনাদের কাছে নতুন বিষয় নিয়ে আসতে পারি। নমস্কার, জয় গুরু।